কেমন হবে যদি একদিন ঘুম থেকে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে দেখেন আপনার বয়স 20 বছর বেড়ে গেছে। একটি ছেলে পরিবারের সাথে নতুন বাড়িতে ওঠে, কিন্তু এখানে আসার পর সে অদ্ভুত সব ব্যাপার খেয়াল করতে থাকে। তার ভাই কখনো গায়েব হয়ে যাচ্ছে, কখনো বদ্ধঘর থেকে আওয়াজ আসছে, আবার একসময় দেখা যায় নিজের পরিবারের লোকজনও তার বিরুদ্ধে চলে যাচ্ছে। এই সকল রহস্য উদ্ঘাটন করতে গিয়ে সে ভয়ঙ্কর এক অতীত সম্পর্কে জানতে পারে। কি ছিল তার বর্তমান জীবনের রহস্য, আর কি বা ছিল সেই ভয়ঙ্কর অতীত। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। এই হলো জিন সিওক। একটা দুঃস্বপ্ন দেখে হঠাৎ তার ঘুম ভাঙে। ঘুম ভাঙার পর সে দেখে বাবা মা ভাইয়ের সাথে গাড়িতে করে কোথাও যাচ্ছে। আজকে তারা তাদের নতুন বাড়িতে শিফট করেছে। বাড়ির সামনে নেমে বাড়িটা দেখে জিন সিউকের কেমন যেন একটা ফিল হচ্ছিল। তার মনে হচ্ছিল এই বাড়িতে সে আগেও অনেকবার এসেছে। জিন সিউককে এভাবে বাড়ির দিকে তাকিয়ে থাকতে দেখে বড় ভাই ইউসুফ জিজ্ঞেস করে, কিরে, তোর বাড়ি পছন্দ হয়েছে? এইরকম একটা বাড়িই তো তুই চেয়েছিলি। জিন সিউক মৃদু হেসে ভাইকে বুঝিয়ে দেয় বাড়িটা তার পছন্দ হয়েছে। এমনিতে জিন সিউক ইউসুফকে খুব মান্যগণ্য করে, কারণ ইউসুফ ছোটবেলা থেকেই অনেক ট্যালেন্টেড। পড়াশোনা থেকে শুরু করে খেলাধুলা, মিউজিক, সাহিত্য সবকিছুই সে ভালো জানে। এই জন্য ইউসুফকে নিয়ে সে গর্বও করে। কিন্তু কয়েক বছর আগে তার ভাই অ্যাক্সিডেন্ট করে পায়ে চোট পেয়েছিল, যে কারণে তার ভাই ইউসুফ সবসময় খুঁড়িয়ে হাঁটে। এই জন্য ইউসুফের ভাইয়ের প্রতি একটু বেশি সংবেদনশীল। যাই হোক, অন্যান্য লেবারদের সাথে তারা দুই ভাইও বাড়ির ভেতরের জিনিসপত্র গোছানো শুরু করে। ইউসুফ দেয়ালে একটা ক্যালেন্ডার টানায়। আমরা দেখতে পাই সময়টা 1997 সালের মে মাস। জিন সিউক কিছু জিনিসপত্র নিয়ে বাড়িতে ঢোকে। বাড়িতে সে বদ্ধ একটা ঘর দেখতে পায়। সেটার ব্যাপারে ইউসুফকে জিজ্ঞেস করে। ইউসুফ বলে ওই রুমে পুরানো বাসিন্দাদের জিনিসপত্র আছে। এই বলে ইউসুফ মালামাল আনতে বাইরে চলে যায়। তখন একজন লেবার কৌতূহলী হয়ে জিন সিউককে জিজ্ঞেস করে, আচ্ছা, এইমাত্র যে বাইরে গেল উনি কি আপনার বড় ভাই? ওনার বয়স কত? জিন সিউক কিছু বলার আগেই ইউসুফ ফিরে আসে এবং লেবারটাকে বাইরে পাঠিয়ে দেয়। এরপরে কাজকর্ম শেষ করে রাতে ডিনারের সময় বাবা তাদেরকে সাবধান করে দেয় তারা যেন উপরের ওই বদ্ধ ঘরটা না খোলে। আগের বাড়িওয়ালা ঘরটা না খোলার জন্য রিকোয়েস্ট করেছে। খাওয়ার সময় জিন সিউক উপরের ওই বদ্ধ ঘরটা থেকে কিছু একটা আওয়াজ পেয়ে সবাইকে জিজ্ঞেস করে তারাও আওয়াজটা শুনছে কিনা, কিন্তু সবাই বলে বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে। জিন সিউক হয়তো সেই আওয়াজটাই শুনেছে। তো জিন সিউক আর তেমন গুরুত্ব না দিয়ে খাওয়া শেষ করে রাতে ঘুমোতে যায়। কিছুক্ষণ পর সে আবারও ওই ঘরটা থেকে অদ্ভুত আওয়াজ শুনতে পায়। একটা সময় সে কৌতূহলী হয়ে দুরু দুরু বুকে ঘরটার দিকে এগিয়ে যায়। এরপর যখনই দরজাটা খুলতে যাচ্ছিল তখনই ইউসুফ সেখানে চলে আসে। জিন সিউক তার ভাইকে বলে, আমি এই ঘর থেকে অদ্ভুত সব আওয়াজ পাচ্ছি। তখন ইউসুফ বলে, তুই কি আজকে ওষুধ খেয়েছিস? আসলে জিন সিউকের অ্যাংজাইটি ডিসঅর্ডার রয়েছে। সে অল্পতেই অনেক ভয় পেয়ে যায়। জিন সিউকের মন অন্যদিকে ঘোরানোর জন্য ইউসুফ তাকে বাইরে নিয়ে যায়। বাড়ি থেকে সামান্য এগুলোই পাহাড়ের মতো একটা ঢিবি আছে। ঢিবির ওপর দাঁড়ালে রাতের শহরটাকে খুব সুন্দর দেখা যায়। তো বৃষ্টির মাঝে ছাতা নিয়ে তারা ঢিবির ওপর দাঁড়িয়ে শহরের সৌন্দর্য উপভোগ করছিল। এই সময় ইউসুফের কাছে তার বাবার ফোন আসে এবং তাকে একটা বই খুঁজে বের করে দিতে বলে। তাই ইউসুফ জিন সিউককে অপেক্ষা করতে বলে বাড়ির দিকে হাঁটা শুরু করে। এই সময় রাস্তায় কয়েকজন লোক ইউসুফকে আটক করে মারধর করতে থাকে। তারা তাকে গাড়িতে তোলার চেষ্টা করে। একটু পরে জিন সিউক ঢিবি থেকে নেমে বাড়ির দিকে হাঁটা ধরে। তখন সে দূর থেকে দেখতে পায় কয়েকজন লোক ইউসুফকে গাড়িতে তুলে কোথায় যেন নিয়ে যাচ্ছে। জিন সিউক দৌড়ে গিয়েও তাদের আটকাতে পারে না। এরপরে সে আতঙ্কিত হয়ে বাড়িতে এসে বাবা মাকে সব ঘটনা বলেই অজ্ঞান হয়ে যায়। সকালে জ্ঞান ফিরে জিন সিউক দেখে বাবা মা চিন্তিত হয়ে তার পাশে বসে আছে। সে প্রথমে ইউসুফের কথা জিজ্ঞেস করলে বাবা মা জানায় পুলিশকে খবর দিয়েছে। পুলিশ এখনো ইউসুফকে ট্রেস করতে পারেনি। একটু পরে দুজন ডিটেকটিভ আসে ঘটনার তদন্ত করতে। তারা জিন সিউককে জিজ্ঞেস করে সে কিডন্যাপারদের চেহারা দেখেছে কিনা। জিন সিউক জানায় একে তো অন্ধকার রাত, তার উপর আবার বৃষ্টি হচ্ছিল, তাই সে কারো চেহারা দেখতে পায়নি। তবে সে গাড়ির নাম্বার প্লেটটা দেখতে পেয়েছে। সে গাড়ির নাম্বার প্লেটটা স্পষ্ট করে বলে দেয় এবং জানায় গাড়িটা কালো রঙের ছিল। তখন পুলিশ বলে, এই নাম্বারে তো কোনো গাড়ি রেজিস্টার করা নেই। এই রকম নাম্বার প্লেটের গাড়ি তো হওয়াই সম্ভব না।
তারা জিনসিউকের বলা নাম্বারের কাছাকাছি নাম্বারগুলো যাচাই করে দেখে, কিন্তু সেগুলোর কোনোটাই কালো রঙের গাড়ির ছিল না। তবুও পুলিশ নিজেদের মতো করে কয়েকদিন ধরে তদন্ত চালিয়ে যেতে থাকে, কিন্তু তারা ইউসুকের কোনো ট্রেসই পায় না। এইদিকে জিনসিউকের মানসিক পরিস্থিতিও দিন দিন খারাপ হয়ে যাচ্ছিল। সে প্রায় প্রতিদিনই দুঃস্বপ্ন দেখত, এই জন্য ওষুধ খেত, কিন্তু তারপরও তার দুঃস্বপ্ন দেখা বন্ধ হচ্ছে না। এরকম একদিন সকালে দুঃস্বপ্ন দেখে তার ঘুম ভেঙে যায়। তখনই মা হাসতে হাসতে ইউসুফকে নিয়ে তার ঘরে ঢোকে। প্রায় 19 দিন পর ভাই ফিরে এসেছে দেখে জিনসিউক তাকে আনন্দে জড়িয়ে ধরে। কিন্তু সমস্যা হলো ইউসুফের গত 19 দিনের কোনো ঘটনাই মনে নেই। সে এই 19 দিনের একটা মুহূর্তও মনে করতে পারছিল না। তাকে ডাক্তারও দেখানো হয়। ডাক্তার জানায় ডিসেসিভ অ্যামনেশিয়ার জন্য ইউসুফ তার যন্ত্রণাদায়ক দিনগুলো ভুলে গিয়েছে। এখন তার স্মৃতি ফিরে আসার জন্য অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। তো এরপরে তারা আর ব্যাপারটি নিয়ে ঘাটাঘাটি করে না। ইউসুফ অক্ষতভাবে ফিরে এসেছে, এতেই তারা খুশি। যাই হোক, রাতে দুই ভাই ঘুমাতে যায়। তারা একই ঘরে দুটো আলাদা বেডে ঘুমাতো। একদিন রাতে জিনসিউক হালকা ঘুমের মধ্যে টের পায় ইউসুফ উঠে বাইরে কোথাও যাচ্ছে। যদিও ঘুমের রেস্ট থাকায় জিনসিউক তখন আর কিছু বলে না। সকালে ঘুম থেকে উঠে জিনসিউক তার সেডেটিভ ট্যাবলেটটা খাওয়ার সময় ট্যাবলেটটা হাত থেকে পুরো হারিয়ে যায়। সে ট্যাবলেটটা খুঁজছিল, তখন ইউসুফ চলে আসে আর তাকে খাওয়ার জন্য ডাকে। জিনসিউক ট্যাবলেটটা না খেয়েই নাস্তার টেবিলে চলে যায়। নাস্তা করার সময় সে ইউসুফকে জিজ্ঞেস করে গত রাতে সে বাইরে কোথায় গিয়েছিল। সে ইউসুফের উঠার এবং গেটে দরজা খোলার আওয়াজ পেয়েছিল। ইউসুফ বলে সে কোথাও যায়নি, বরং সে সারা রাতে ঘুমাচ্ছিল। জিনসিউক হয়তো স্বপ্ন দেখে এসব আবল তাবল বকছে। এরপর খাওয়া শেষ করে ইউসুফ কাজের জন্য বেরোচ্ছিল। তখন জিনসিউক অবাক হয়ে জিজ্ঞেস করে, তোমার পায়ে না সমস্যা ছিল, তাহলে এখন স্বাভাবিকভাবে হাঁটছো কীভাবে? ইউসুফ এবার একটু বিরক্ত হয়ে বলে, দেখ আমার অনেক তাড়া আছে, আর এখন দুষ্টামি করিস না। এই বলে ইউসুফ আবার খুঁড়িয়ে হাঁটতে হাঁটতে চলে যায়। জিনসিউক ভাবে এগুলো হয়তো তার মনেরই ভুল ছিল। যাই হোক, রাতে খাওয়া দাওয়া শেষ করে জিনসিউক যখন টেবিলে বসে পড়ছিল, তখন ইউসুফ রুমে এসে ঘুম পাচ্ছে বলে শুয়ে পড়ে। তখন ইউসুফ উঠে এসে টেবিলে রাখা পেন্সিলটা নিয়ে জিনসিউকের চোখের কাছে রেখে পেন্সিলের পেছনের বাটন অনর্গল প্রেস করতে থাকে। এরপর এক পর্যায়ে পেন্সিলের লিডটা বেরিয়ে যায়। তখনও জিনসিউকের ঘুম ভাঙেনি। এটা দেখে ইনসিউক চুপচাপ ঘর থেকে বেরিয়ে আসে। অবশ্য জিনসিউক এতক্ষণ ঘুমের ভান করছিল, তাই ইউসুক এই মাঝরাতে বাড়ি থেকে কোথায় বের হয়ে যাচ্ছে সেটা দেখার জন্য তার পিছু নেয়। বাইরে এসে দেখে ইউসুক একদম স্বাভাবিকভাবে হন হন করে হেঁটে যাচ্ছে। তার পায়ে কোথাও কোনো চোট নেই। একটু পর ইউসুক একটা ট্যাক্সিতে উঠে যায়। জিনসিউকও একটা ট্যাক্সিতে উঠে ইউসুককে ফলো করতে থাকে। একটা সময় ইউসুক ট্যাক্সি থেকে নেমে একটা গলির ভেতরে যায়। সেখানে তাকে ফলো করতে গিয়ে জিনসিউক ইউসুফকে দুজন লোকের সাথে দেখতে পায়। কিন্তু এই দুজন হলো সেই লোক যারা ইউসুফ মিসিং হওয়ার পর পুলিশের ডিটেকটিভ সেজে তাদের বাড়িতে এসেছিল। ভাইয়ের এই ভিন্ন রূপ দেখতে পেয়ে জিনসিউক অবাক ও হতভম্ব হয়ে যায়। ঘটনাটা আসলে কি হচ্ছে জানার জন্য সে ধীরে ধীরে ভেতরে ঢোকে, কিন্তু তখনই সেই দুজন লোক তাকে ধরে ফেলে। তাদের হাত থেকে বাঁচার জন্য সে দৌড়াতে শুরু করে। অনেকক্ষণ ধাওয়ার পর জিনসিউক একটা জায়গায় লুকিয়ে পড়ে। ওই লোক দুটো তাকে আর না পেয়ে চলে যায়। তাই আস্তে আস্তে জিনসিউক আড়াল থেকে বেরিয়ে আসে, আর তখনই পেছন থেকে কেউ একজন তাকে অ্যাটাক করে আর সে অজ্ঞান হয়ে যায়। জিনসিউক সকালে ঘুম ভেঙে দেখে সে পড়ার টেবিলে বসে আছে। ঠিক গত রাতে যেভাবে চেয়ারে বসে টেবিলে মাথা দিয়ে ঘুমাচ্ছিল, এখনও সেভাবেই পড়ে আছে। এমনকি ইউসুকও তার নিজের বেডে শুয়ে আছে। ইউসুক ঘুম ভেঙে দেখে জিনসিউক তার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে। সে কারণ জিজ্ঞেস করতেই জিনসিউক দৌড়ে বাথরুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। বাইরে থেকে দরজা ধাক্কে ইউসুক জিজ্ঞেস করে জিনসিউকের কি হয়েছে। জিনসিউক চিৎকার করে বলে, তুমি কে? গত রাতে তোমাকে আমি বাইরে যেতে দেখেছি। তুমি ভেবেছিলে আমি ঘুমিয়ে আছি, কিন্তু আমি তোমাকে ফলো করে বাইরে গিয়েছিলাম, আর সেই লোক দুটোর সাথে তোমাকে আমি দেখে ফেলেছি। ওরা আমাকে মারার জন্য তাড়া করছিল। ইউসুক বোঝানোর চেষ্টা করে যে সে গত রাতে কোথাও বের হয়নি। জিনসিউক হয়তো আবার কোনো দুঃস্বপ্ন দেখছে, কিন্তু জিনসিউক সেটা মানতে চাচ্ছিল না। সে চিৎকার করে তাকে যেতে বলে। কিছুক্ষণ পর সব শান্ত হয়ে গেলে জিনসিউক আত্মরক্ষার জন্য পানির একটা লোহার পাইপ নিয়ে বাথরুম থেকে বের হয়। তখনই আচমকা ইনসিউক তার উপর ঝাঁপিয়ে পড়ে। জিনসিউক হাত পা ছুটতে শুরু করে, কিন্তু ইউসুফ তাকে জোর করে শান্ত করার চেষ্টা করে এবং বলে ট্যাক্সিতে চড়া এবং ওই লোকগুলো জিনসিউককে তাড়া করা, এই পুরো ঘটনার কোনো অস্তিত্ব নেই। সব জিনসিউকের মনের কল্পনা।
তবুও জিনসিউক শান্ত না হলে তখন ইউসুক তাকে জিজ্ঞেস করে, তুমি কি গতকালের ওষুধ খেয়েছিলে? তখন জিনসিউকের মনে পড়ে যায়, আরে না তো, সে তো ওষুধ খাওয়ার সময় হাত থেকে ট্যাবলেটটা নিচে পড়ে গিয়েছিল, সেই ওষুধটা তো আর খাওয়া হয়নি। তাই এবার জিনসুক ভাবে হয়তো ওষুধ না খাওয়ার জন্যই সত্যি গত রাতে সে দুঃস্বপ্ন দেখেছে। সে এবার শান্ত হয়ে যায় আর ইউসুকের কাছে ক্ষমা চায়। ইউসুকও তাকে রেস্ট নিতে বলে কাজের জন্য বাইরে বেরিয়ে যায়। ইউসুক বেরিয়ে যাওয়ার পর জিনসুক জানলা দিয়ে তাকিয়ে দেখে ইউসুক খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। এটা দেখার পর তার সন্দেহ কেটে যায়। কিন্তু পড়ার টেবিলে ফিরে আসার পর জিনসুক অন্য কিছু দেখতে পায়। সে দেখে তার পেন্সিলের ভেতরে কোনো লিড নেই। সে ভাঙা লিডটাও আলাদাভাবে খুঁজে পায়। তখন তার মনে পড়ে তাকে শান্ত করার জন্য ইউসুক তাকে ট্যাক্সির কথাটা বলেছিল, কিন্তু জিনসুক তো ট্যাক্সিতে চড়ার কথা তাকে একটা বারও মেনশন করেনি। তাহলে ইউসুক কিভাবে জানলো? তার মানে গত রাতের ঘটনা সব সত্যি। ইউসুক হয়তো তাকে মিথ্যে বুঝিয়েছে। তো জিনসুক এবার মায়ের কাছে গিয়ে গত রাতের সমস্ত ঘটনা খুলে বলে। এরপর বলে সে হয়তো আসল ইউসুক না, সে ইউসুকের পরিচয়ে অন্য কেউ। সে মায়ের সাথে আজ রাতে ইউসুককে হাতে নাতে ধরার প্ল্যান করে, কিন্তু সেদিন রাতে ইউসুক বাড়ি ফেরে না। তাই জিনসুক নিজের বেডে শুয়ে পড়েছিল। হঠাৎ একটা দুঃস্বপ্ন দেখে তার ঘুম ভেঙে যায়। এরপর সে পানি খাওয়ার জন্য কিচেনে যায়। পানি খেয়ে ফেরার সময় সে মায়ের ফিসফিস করে কারোর সাথে ফোনে কথা বলার আওয়াজ শুনতে পায়। সেটা শোনার জন্য মায়ের দরজার কাছে আড়ি পাতে। সে শুনতে পায় মা ফোনে বলছে, তুমি তাড়াতাড়ি চলে আসো, এখানে ঝামেলা হয়ে গেছে। এই পাগলটা মনে হয় সব বুঝে গিয়েছে। সে গত রাতে তোমাকে ফলো করে যা যা দেখেছে সেগুলো ডিটেইলস সহ আমাকে বলেছে। সে তো এটাও বলেছে যে তুমি ওর আসল ভাই না। এটা শোনার পর জিনসুকের হাত পা ঠান্ডা হয়ে আসে। তার পা হঠাৎ দরজায় লেগে শব্দ হয়ে যায়। তাই তার মা বাইরে থেকে দেখার জন্য আসে, যদিও ততক্ষণে জিনসুক আড়ালে লুকিয়ে পড়েছিল। কিন্তু সে বুঝতে পারে তার মা তাকে সন্দেহ করছে এবং শিওর হওয়ার জন্য উপরের তলায় তার ঘর দেখতে যাচ্ছে। তাই জিনসুক এবার বাড়ির বাইরের দেয়াল বেয়ে অনেক কষ্টে উপরে উঠে জানলা দিয়ে ঘরে ঢোকে। এরপর চাদর মুড়িয়ে শুয়ে পড়ে। কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছিল। জিনসুক ভিজে গিয়েছিল। সে ঘুমের ভান করে শুয়ে থাকে, কিন্তু মা এসে চাদর সরিয়ে তাকে ভেজা অবস্থায় দেখে শিওর হয়ে যায় যে জিনসুক তার কথা শুনে ফেলেছে। এরপর মহিলা বাইরে চলে গেলে জিনসুক চাদরের ভেতর থেকে বেরিয়ে উঠে বসে। তখনই দেখে তার মা সামনে দাঁড়িয়ে আছে। সে জিনসুকের দিকে তাকিয়ে হাসতে হাসতে বলে, মাত্রই ঘুম ভাঙলো বুঝি? ঘেমে তো একদম ভিজে গেছো দেখছি। এই বলে সে বাইরে চলে যায়। এরপর ইউসুককে ফোন দিয়ে বলে, তাড়াতাড়ি চলে এসো, ও আমার পরিচয় জেনে গিয়েছে। এই সময় হঠাৎ জিনসুক জানলা দিয়ে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু তখনই দেখে তার বাবা বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। তার মাও বাড়ির ভেতর থেকে বাইরে বেরিয়ে আসে। তারা জিনসুককে বাড়ির ভেতর কথা বলার জন্য নিয়ে যেতে চাইলে জিনসুক তাদের সরিয়ে দিয়ে দৌড় দেয়। তাকে একজন লোক তাড়া করে। তার হাত থেকে বাঁচতে সে প্রাণপণ দৌড়াতে থাকে। একটা সময় সে হঠাৎ পুলিশের একটা গাড়ির সামনে পড়ে যায়। এজন্য তাড়া করা লোকটা পালিয়ে যায় আর জিনসুক পুলিশের সাথে থানায় চলে আসে। একটু শান্ত হবার পর তাকে পুলিশ অফিসার জিজ্ঞেস করে, কি সমস্যা হয়েছে? জিনসুক জানায় গত 1 মাস ধরে একটা পরিবার তাকে আটকে রেখেছে আর তাকে বুঝিয়েছে এটাই তার পরিবার। সেও অন্ধের মতো তাদের নিজের পরিবার ভেবে এসেছে। এখন সে তাদের পরিচয় জানতে পেরে সেখান থেকে পালিয়ে এসছে। কিন্তু পুলিশ তার কোনো কথার মিনিংয়ে খুঁজে পাচ্ছিল না। তাই পুলিশ ডাটাবেস ঘেঁটে জিনসুকের আইডেন্টিটি সার্চ করে এবং তার আইডি পেয়ে যায়। তবে তার নামে কোনো মিসিং রিপোর্ট ছিল না, আবার তার কোনো ক্রিমিনাল রেকর্ডও নেই। এরপরে পুলিশ আইডিতে থাকা জিনসুকের জন্ম তারিখটি দেখে বলে, আপনি 1977 সালে জন্মেছেন। এই অনুযায়ী আপনার বয়স 40 হবার কথা। এটা শুনে জিনসুক অবাক হয়ে বলে, তার তো বয়স মাত্র 20 বছর। সে 1977 সালে জন্মেছে আর এখন 1997 সাল চলছে, তাই তার বয়স 20 বছরই তো হবে। জিনসুকের কথা শুনে পুলিশ সহ সবাই হেসে ফেলে। এরপরে তারা থানায় টানানো একটা ক্যালেন্ডার দেখে বলে, এখন 2017 সাল চলছে। জিনসুক এবার পুরো হতবাক হয়ে যায়। সে থানায় স্মার্ট টিভিও দেখতে পায়, যেটা দেখে বুঝতে পারে সে হয়তো এখন 2017 সালেই আছে। আরও শিওর হওয়ার জন্য সে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। আয়নায় নিজের চেহারা দেখে সে নিজেকে কোনোভাবেই চিনতে পারছিল না। তার চেহারা ঠিক 40 বছরের মধ্যবয়স্কের মতোই দেখা যাচ্ছে। রহস্যের জট ক্রমশ তার মাথা খারাপ করে দিচ্ছে। কিছুতেই সে হিসাব মিলাতে পারছে না। তাই সে রহস্য উদ্ঘাটন করতে আবারও তার বাড়িতে ফিরে আসে। বাড়ি ফিরে সে উপরের বদ্ধ ঘরটা থেকে একটা গানের আওয়াজ শুনতে পায়।
তাই সে এবার ওই রুমের দিকে হাঁটা শুরু করে। রুমের দরজা আজ খোলাই ছিল। রুমের ভেতর ঢুকে সে দুটো মহিলা আকৃতির ডামি রক্তমাখা অবস্থায় পড়ে থাকতে দেখে। একটা ডামির পাশে রক্তমাখা ছুরিও পড়েছিল। সে এসবের কোনো মানেই খুঁজে পাচ্ছিল না। তাই সে নিজেকেই নিজে প্রশ্ন করে ফেলে, কি হচ্ছে এসব? পাশের ঘর থেকে ইউসুফ আর নকল বাবা মা বেরিয়ে আসে। ইউসুফকে বলে, ধুর, আমাদের আরও একটা প্ল্যান ব্যর্থ হলো। জিনসুক রেগে জিজ্ঞেস করে, তোমরা কারা? ইউসুফ বলে, জানি তোমার মনে অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এখনই সেসব প্রশ্নের উত্তর তোমাকে বলছি। এই বলে ইউসুফ তার গল্প শুরু করে। ঘটনাটা শুরু হয়েছিল 20 বছর আগে। সেদিন ছিল 1997 সালের 20 ডিসেম্বর। এই রুমেই একটা পরিবার নৃশংসভাবে খুন হয়। মা এবং মেয়েকে একসাথে খুন করা হয়। এরপরে পুলিশ তদন্ত শুরু করে। পুলিশ তদন্ত করে কোনো কুল কিনারা পায় না। বাড়ি থেকেও কোনো কিছু মিসিং ছিল না। আবার ফরেন্সিক টিমও কোনো ক্লু খুঁজে না পাওয়ায় এক সময় কেসের তদন্ত বন্ধ হয়ে যায়। কিন্তু ভিকটিমের ফ্যামিলি কিছুতেই ভুলতে পারছিল না। তারা আবার নতুন কয়েকজন ডিটেকটিভকে হায়ার করে। তারা কয়েক বছর তদন্ত করার পর খুনিকে ধরতে সক্ষম হয়। আর এই খুনিটাই হলো জিনসিউ। তাকে সব রকমভাবে প্রচুর টর্চার করা হয়, কিন্তু সে একটা কথাই বলতে থাকে, সে কাউকে খুন করেনি। এত টর্চারের পরেও সে কিছু স্বীকার করছিল না। তাই তারা একজন বিশেষজ্ঞের সাহায্য নেয়। ফরেন্সিক এক্সপার্ট ডাক্তার স্যাংডে জিনসিউকে হ্যালুসিনেট করে তার স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করে, কিন্তু তবুও জিনসিউকের কাছ থেকে কিছু জানা যায় না। তখন ডাক্তার পার্ক জানায় জিনসিউক ডিসোসিয়েটিভ অ্যামনেসিয়াতে ভুগছে। খুনগুলো করার পর সে মারাত্মকভাবে আত্মদহনে ভুগতে থাকে। সেই খুনের স্মৃতিগুলো তাকে এতটাই কষ্ট দেয় যে তার ব্রেইন সেগুলো মুছে ফেলেছে। এই জন্য সে নিজেও এখনও জানে না যে নৃশংসভাবে দুটো খুন করেছে। তাই জিনসিউকের স্মৃতি ফেরানোর একটা মাত্র উপায় হলো তাকে খুনের পূর্বের সময়টাতে ফিরিয়ে নিয়ে যেতে হবে। মানে সেই সময় যখন জিনসিউকের লাইফে কোনো সমস্যা ছিল না, সে একদম বিন্দাস লাইফ কাটাতো। সেই সময়ে তাকে ফিরিয়ে নিয়ে যেতে হবে। এরপর আস্তে আস্তে তার সামনে আবারও দুটো খুনের সিনটা ক্রিয়েট করতে হবে। তখন হয়তো এই ঘটনার পুনরাবৃত্তি দেখে তার খুনের স্মৃতিগুলো মনে পড়ে যাবে। তো এই কাজের জন্য ডাক্তার পার্ক জিনসিউককে আবার হিপনোটাইজ করে। এরপর তাকে জীবনের সবথেকে সুন্দর সময়টার কথা জিজ্ঞেস করে। জিনসিউক অবচেতন মনে 1997 সালের মে মাসের কথা বলে। এই সময় তার বাবা মা আর বড় ভাই গাড়িতে করে ওদের নতুন বাড়িতে শিফট করছিল। এটা জানার পর তারা জিনসিউককে গাড়িতে নিয়ে আসে এবং নিজেরাই তার ফেক পরিবার সাজে। জিনসিউকের গাড়ির ভেতর যখন ঘুম ভাঙে তখন ডাক্তার পার্কের হিপনোটাইজের প্রভাবে সে মানসিকভাবে 1997 সালে পৌঁছে যায়। আর সে নিজেকে 20 বছরের তরুণ ভাবতে থাকে। জিনসিউকের কাছে ব্যাপারটা আরও রিয়েলিস্টিক করতেই ইনসিউক বাড়িতে 1997 সালের মে মাসের ক্যালেন্ডারও টানিয়ে দেয়। এছাড়া জিনসিউককে সেই বাড়িতে নিয়ে আসা হয় যেখানে সে দুটো খুন করেছিল। আর এই জন্যই বাড়ির সামনে এসে জিনসিউকের মনে হচ্ছিল সে এখানে আগেও এসছে। আর জিনসিউক যে উপরের বদ্ধ ঘরটা থেকে আওয়াজ পেত, এটাও তাদের প্ল্যানের অংশ ছিল, যাতে জিনসিউক এই ঘরটার প্রতি কৌতূহলী হয়ে ওঠে। তো বাড়িতে আসার প্রথম দিন রাতেই ইউসুক জিনসিউককে নিয়ে বাইরে বৃষ্টির মাঝে ঢিবির উপর গিয়েছিল। সেটাও কিন্তু তাদের প্ল্যানের অংশই ছিল। সে যতক্ষণে জিনসিউককে বাইরে রেখেছিল ততক্ষণে অন্যরা বদ্ধ ঘরটাকে মার্ডার স্পটের মতো করে সাজিয়ে দেয়। এরপরে যখন ইউসুফকে ফোন করে কনফার্মেশন দেওয়া হয় তখন সে বাবা বই চেয়েছে এই বাহানায় বাড়ির দিকে এগিয়ে যায়। কিন্তু তখনই অপ্রত্যাশিত ঝামেলাটা ঘটে যায়। কয়েকজন পুলিশ এসে ইউসুফকে চিটিং কেসের জন্য ধরে নিয়ে যায়। যদিও জিনসিউক ভেবেছিল লোকগুলো ইউসুফকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে। আর এই ঘটনার কারণে তাদের প্ল্যানের সব কিছু গড়বড় হয়ে যায়। যাই হোক, অনেক কাঠখড় পুড়িয়ে 19 দিন পর ইউসুফ ছাড়া পায়। কিন্তু ততদিনে এই জিনসিউকের উপর করা ডাক্তার পার্কের হ্যালুসিনেশনের প্রভাব কেটে যেতে থাকে আর সে ক্রমশ সন্দেহপ্রবণ হয়ে ওঠে। এই জন্য তাদের প্ল্যান পুরোটাই নষ্ট হয়ে যায়। ঘটনাটা বলতে বলতে ইউসুফ জিনসিউককে নিয়ে আবার গাড়িতে ওঠে। তাকে টর্চার সেলে ফিরিয়ে নিয়ে যাচ্ছিল। পুরো ঘটনা শোনার পর জিনসিউক আবারও অস্বীকার করে বলে সে কারো খুন করেনি। কিন্তু ইউসুফ বলে জিনসিউক যেরকম নৃশংসভাবে খুন করেছে তার মৃত্যু সেরকম ভয়ঙ্করভাবে হবে। এটা শোনার পর জিনসিউক বলে সে মরবে না। এই বলে সে গাড়ি থেকে লাফ দেয় এবং পালাতে শুরু করে। ইউসুফও তাকে গাড়ি নিয়ে ধাওয়া করে এবং একটা পর্যায়ে ইউসুফের গাড়িটা অ্যাক্সিডেন্ট করে। তাই সে আর জিনসিউককে ধাওয়া করতে পারে না। এই সুযোগে জিনসিউক পালানোর চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত একটা গাড়ি এসে তাকে ধাক্কা দিয়ে দেয়।
হাসপাতালে জিনসিউককে মুমূর্ষু অবস্থায় নিয়ে আসা হয়। তখন জ্ঞান হারানোর পূর্বে তার অতীতের সময়টা মনে পড়ে। 1997 সালের মে মাসে এক সুন্দর ঝরঝরে দিন। সে বাবা মা আর ভাইয়ের সাথে নতুন একটা বাড়িতে শিফট করার জন্য গাড়িতে যাচ্ছিল। সবাই অনেক হাসি খুশি ছিল। সে এটা সেটা করে ঠাট্টা তামাশা করছিল, কিন্তু হঠাৎ দুঃস্বপ্নের মতো গাড়িটা অ্যাক্সিডেন্ট করে। এই অ্যাক্সিডেন্টে জিনসিউকের বাবা মা মারা যায় আর ভাইকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। তার ভাই কোমায় চলে যায়। শুধুমাত্র জিনসিউকি সুস্থভাবে এই অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে যায়। এরপর 6 মাস কেটে যায়, তবু ভাইয়ের অবস্থার কোনো উন্নতি হয় না। আর টাকার অভাবে জিনসিউক ভাইয়ের সার্জারিও করতে পারছিল না। এদিকে কোরিয়ার অর্থনৈতিক মন্দা তখন চরমে, তাই জিনসিউক পাগলের মতো খুঁজেও কোনো চাকরি পাচ্ছিল না। এরই মধ্যে আবার ডাক্তার জিনসিউককে সে জানায় এভাবে তারা তার ভাইকে ফেলে রাখতে পারবে না, এবার তাকে সার্জারি করা ছাড়া আর কোনো উপায় নেই। জিনসিউক নিজের অর্গান বিক্রি করে টাকা উপার্জনের চেষ্টা করে, কিন্তু ইলিগেল হওয়ায় সেটাও সম্ভব হয় না। এরপরও সে কয়েকটা কোম্পানিতে নিজের পরিস্থিতি জানিয়ে অগ্রিম বেতন চেয়ে জবে অ্যাপ্লাই করে রাখে। এরই মধ্যে একটা কোম্পানি থেকে ব্লু ব্রেড নামের কোনো এক রিক্রুটার জিনসিউকের সাথে চ্যাটিংয়ে যোগাযোগ করে। সে জিনসিউকের যত টাকা লাগবে দিতে রাজি হয়, কিন্তু বিনিময়ে সে জিনসিউককে একটা খুন করতে বলে। খুনের কথা শুনে জিনসিউক ঘাবড়ে যায়, তবে ব্লু বিয়ার্ড তাকে পরবর্তী দিন পর্যন্ত ভাবার সময় দেয়। অনেক ভাবার পর নিজের ভাইকে বাঁচাতে জিনসিউক খুনটা করতে রাজি হয়। এরপরে ফোনে তাকে অ্যাড্রেস দেওয়া হয় এবং বলা হয় ওই বাড়িতে 3 জন থাকে, একজন মহিলা আর 2টো বাচ্চা। সে যেন বাচ্চা দুটোর গায়ে হাতও না লাগায়। শুধুমাত্র মহিলাটাকে খুন করে সে যেন নীরবে চলে আসে। এরপর এক বৃষ্টিস্নাত রাতে জিনসিউক ঠিকানা মতো গিয়ে বাড়িটাতে ঢোকে, কিন্তু ঘুমন্ত মা মেয়েকে দেখে তার আর খুন করার সাহস হয় না। সে সিদ্ধান্ত বদলে নীরবে বের হয়ে যাচ্ছিল, কিন্তু হাঁটা চলার আওয়াজে মহিলার ঘুম ভেঙে যায়। সে জিনসিউককে দেখেই চিৎকার দেয়। জিনসিউক মহিলাকে বলে আমি এখনই চলে যাচ্ছি, প্লিজ আপনি চিৎকার করবেন না। মহিলা তো চুপ হয়ে যায়, কিন্তু এর মধ্যেই মেয়েটার ঘুম ভেঙে যায়। মেয়েটা ঘুম থেকে উঠে আসে এবং জিনসিউকের হাতে ছুরি দেখে চিৎকার করতে শুরু করে। তাই জিনসিউক ছুটে গিয়ে তাকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু আচমকা তার হাতে মেয়েটা খুন হয়ে যায়। তখন মহিলাটি নিজেকে সামলাতে না পেরে চিৎকার করতে শুরু করে। তাই এবার বাধ্য হয়ে জিনসিউক মহিলাটিকেও খুন করে ফেলে। এরপর সে যখন বাড়ি থেকে বের হচ্ছিল, তখন পাশের রুম থেকে বাচ্চা ছেলেটা বের হয়ে আসে আর জিজ্ঞেস করে আপনি কে, আমার মা কোথায়? জিনসিউক বাচ্চাটাকে বলে তুমি বেডে গিয়ে কম্বলের ভেতরে ঢুকে 1 থেকে 100 পর্যন্ত 10 বার গুনো, তাহলে তোমার মা আর বোন ফিরে আসবে। সিনেমার এই দৃশ্যটা খুবই হৃদয় বিদারক, সহ্য করা খুব কঠিন। তো বাচ্চাটা কম্বলের ভেতর চলে যায়। জিনসিউক বাড়ি থেকে বেরিয়ে আসতে যাবে, তখন দেয়ালে ফ্যামিলি ফটোটা দেখতে পায়, আর সেই ফটোতে সে তার ভাইয়ের ডাক্তারকেও দেখতে পায়। তখন জিনসিউক বুঝে যায় যে এটা ছিল ডাক্তারেরই ফ্যামিলি, আর সেই জিনসিউকের দুর্বলতার সুযোগ নিয়ে নিজের স্ত্রীকে খুন করার জন্য তাকে হায়ার করেছিল। যাই হোক, একটু পরে বাচ্চা ছেলেটা কাঁদতে কাঁদতে ডাক্তারকে ফোন দিয়ে বলে আমার মা আর বোন রক্তমাখা অবস্থায় মেঝেতে পড়ে আছে। মেয়েও মরে গেছে শুনে ডাক্তার বিচলিত হয়ে ওঠে। সে বাড়ি ফেরার জন্য পেছনে ঘুরে দাঁড়াতেই দেখে সেখানে জিনসিউক দাঁড়িয়ে আছে। জিনসিউক ডাক্তারকে কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করে আপনি এমনটা কেন করলেন? ওটা তো আপনারই পরিবার। ডাক্তার জিনসিউকের কলার চেপে ধরে বলে সে তার স্ত্রীর নামে একটা ইন্স্যুরেন্স করিয়েছিল, তাই স্ত্রীর মৃত্যুর বিনিময়ে সে অনেক টাকা পেত, আর সেই টাকা দিয়ে দেশের এই মন্দার সময়ে ছেলে মেয়েদের নিয়ে ভালোভাবে কাটিয়ে দিতে পারত, পরিবারকে পথে বসে আটকাতে পারত। কিন্তু জিনসিউক ডাক্তারের মেয়েকেও হত্যা করে সব শেষ করে দিল। ডাক্তারের সাথে জিনসিউকের হাতাহাতি শুরু হয়ে যায়। একটা পর্যায়ে ছাদের রেলিং ভেঙে যায় এবং ডাক্তার বিল্ডিং থেকে পড়ে মারা যায়। আর এই ঘটনার পর জিনসিউক সম্পূর্ণ ডিপ্রেশনে চলে যায় এবং নিজেকে গৃহবন্দী করে ফেলে। একদিকে বাবা মা ভাইয়ের মৃত্যু, আর অন্যদিকে নিজের করা কৃতকর্মের অনুশোচনা তাকে প্রতিদিন কুরে কুরে খেতে থাকে। ফলে একসময় তার ডিসোসিয়েটিভ অ্যামেশিয়া সৃষ্টি হয় এবং একটা পর্যায়ে এই কষ্টকর সময়টা তার স্মৃতি থেকে হারিয়ে যায়। যাই হোক, হাসপাতালের বেডে জিনসিউকের যখন ঘুম ভাঙে, সে দেখে ইউসুক তার সামনে বসে আছে। ইউসুক বলে মৃত্যু সহজে আসে না, তাই না? ব্যাপার না, তোকে আমি আর কষ্ট দেব না, এবার তোকে মুক্তি দিয়ে দেব। এই বলে ইউসুক একটা ইঞ্জেকশন বের করে আর সেটা জিনসিউকের স্যালাইনের সাথে মিশিয়ে দিতে যায়। তখন জিনসিউক জিজ্ঞেস করে ভিকটিমের পরিবার এখন কোথায়? তাকে আমার পক্ষ থেকে সরি বলে দিও। এটা শুনে ইউসুক ইঞ্জেকশনটা নিচে ফেলে দেয় আর জিজ্ঞেস করে তোর স্মৃতি তাহলে ফিরে এসছে? ঠিক আছে, তাহলে এখন বল তুই খুনগুলো কেন করেছিলি?
রিসেন্টলি আমি জানতে পেরেছি ঘটনার কিছুদিন আগে মহিলার স্বামী তাকে দিয়ে কয়েকটা ইন্স্যুরেন্সের পেপারে সাইন করিয়ে রেখেছিল। খুনটার অর্ডার কি মহিলার স্বামী দিয়েছিল? জিনসিউককে চুপ করতে থাকতে দেখে সে এবার রেগে জিজ্ঞেস করে, জিনসিউকের কি সেই বাচ্চা ছেলেটার কথা মনে আছে যাকে বোকা বানিয়ে সে 1 থেকে 100 পর্যন্ত 10 বার গুনতে বলেছিল? আসলে সেই ছিল সেই বাচ্চা ছেলেটা। আর ইউসুক তার আসল নাম না, তার আসল নাম সাঙ্গুকা চুই। সাঙ্গুকা এবার বলে, সেদিন তুই আমার বোনের সাথে আমাকেও কেন খুন করলি না? পরিবারের সবাই মরে যাওয়ার পর আমার যে কী দুর্গতি হয়েছিল তুই জানিস? আমার আত্মীয়রা আমাকে বাড়ি থেকে বের করে দিয়ে সব সম্পত্তি বেদখল করে নিয়েছিল। সেই থেকে অনেক কষ্টে বড় হয়েছি আমি। আমার জীবনের একমাত্র লক্ষ্য ছিল তোকে খুঁজে বের করা আর আমার পরিবারের হত্যার প্রতিশোধ নেয়া। এখন বল তুই কার নির্দেশে তাদের হত্যা করেছিলি? জিনসিউক সাঙ্গুকার চোখের দিকে তাকিয়ে আরও বিমর্ষ হয়ে পড়ে। সে এমনিতেই সাঙ্গুকাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছে। সে চাইছিল না যে সাঙ্গুকা তার বাবার ব্যাপারে নির্মম সত্যিটা জেনে আরও কষ্ট পাক। এই জন্য জিনসিউক বলে সে একাই খুনগুলো করেছিল, কেউ তাকে নির্দেশ দেয়নি। কিন্তু জিনসিউকের এই মিথ্যাটা সাঙ্গুকা ধরে ফেলে। সাঙ্গুকা বুঝে যায় সব কিছুর পেছনে তার বাবারই হাত ছিল। সে আর জিনসিউকে কিছু না বলে তার কেবিন থেকে বেরিয়ে যায়। এরপর হাসপাতালের উঁচু একটা বিল্ডিংয়ের জানলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। কারণ তার জীবনের একমাত্র লক্ষ্যই ছিল তার বাবা মা বোনের খুনের মুখ থেকে সত্যটা শোনা। আর আজ তার সেই স্বপ্ন পূরণ হয়ে গেছে। এজন্য সে জীবনকে এই পর্যন্তই থামিয়ে দেয়। অন্যদিকে জিনসিউক সাঙ্গুকার ফেলে যাওয়া বিষের সিরিঞ্জটা নিজের শরীরে পুশ করে নেয়। এই পাপ আর অনুশোচনার জীবন সে আর কাটাতে পারবে না, তাই সেও মুক্তি নিয়ে নেয় এই অভিশপ্ত জীবন থেকে। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো তারা নিজেরাও জানে না তাদের ভাগ্য অনেক বছর আগেই একসাথে জুড়ে গিয়েছিল। 1977 সালের সেই দিনটা, যেদিন জিনসুকের গাড়িটার অ্যাক্সিডেন্ট হয়, সেদিন গাড়ি খারাপ হয়ে যাওয়ায় তারা একটা পার্কে থেমেছিল। সেই পার্কে জিনসিউকের সাথে 5 বছরের বাচ্চা সাঙ্গুকার কয়েক মুহূর্তের জন্য দেখা হয়েছিল। কিন্তু কে জানতো জিনসিউকি একদিন সাঙ্গুকার জীবন ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড় করিয়ে দেবে। যাই হোক, ভাগ্যের কাছে অসহায়ত্ব স্বীকার করে দুজনেই নির্মমতার বলি হয়। আর এই অসাধারণ গল্পটা এখানেই শেষ হয়ে যায়। আসলে আমরা পাপের কথা ভুলে গেলেও পাপের কৃতকর্ম আমাদের কখনো ছেড়ে যায় না। কৃতকর্মের ফল একদিন ঠিকই আমাদের সামনে হাজির হয়ে যায়। তাই কোনো কাজ করার আগে ঠিক ভুলের পার্থক্য বুঝে সেটা করা উচিত। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো সিনেমা নিয়ে। ধন্যবাদ।